শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কবি। আজ আপনারা শুনবেন কবি উপন্যাসের একাদশ এবং দ্বাদশতম অঙ্ক নিয়ে সপ্তম পরিচ্ছদ। জ্যোৎস্নার রহস্যময় শুভ্রতার মধ্যে দ্রুত চলন্ত কাশফুলটি যেন মিশিয়া মেলাইয়া গেল। নিতাই কিন্তু স্তব্ধ হইয়া জানালার ধারে দাঁড়াইয়াই রহিল। চোখে তাহার অর্থহীন দৃষ্টি, মনের চিন্তা অসংবদ্ধ অস্পষ্ট। বুকের মধ্যে শারীরিক অনুভূতিতে কেবল একটা গভীর উদ্বেগ, সে যেন পাথর হইয়া গিয়াছে। এই বিপুল জ্যোৎস্নাময়তার মধ্যে ঠাকুরঝি হারাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাহার সবই যেন হারাইয়া গেল। তাহার ভাব দেখিয়া মুখরা শৈরিনী অসুস্থ দেহেও উৎকণ্ঠিত হইয়া উঠিয়া বসিল। জীবনের অভিজ্ঞতা তাহার যত জটিল তত কুটিল। পথচারিণী নিম্নশ্রেণীর দেহ ব্যবসায়িনীর রাত্রির অভিজ্ঞতা, সে অভিজ্ঞতায় নিশাচর হিংস্র জানোয়ারের মতো মানুষই সংসারের 16 আনার মধ্যে 15 আনা 3 পয়সা। সেই অভিজ্ঞতার শঙ্কায় শঙ্কিত হইয়া বসন্ত উঠিয়া বসিল। সে ভাবিল, যে দলটি বাড়ির দরজার গোড়ায় দাঁড়াইয়া জটলা করিতেছিল, তাহারাই বোধহয় দলপুষ্ট হইয়া নিঃশব্দ লোলুপতায় নখর দন্ত মেলিয়া বাড়ির চারপাশ ঘেরিয়া ফেলিয়াছে, আক্রমণের চেষ্টা করিতেছে। উৎকণ্ঠিত হইয়া চাপা কণ্ঠে সে প্রশ্ন করিল, কি? নিতাই তবুও উত্তর দিল না। সে যেমন স্তব্ধ নিস্পন্দ দাঁড়াইয়াছিল, তেমনি দাঁড়াইয়া রহিল। ঠাকুরজির রাগ তো সে জানে। খানিকটা গিয়াই সে দাঁড়ায়, পিছনে ফিরিয়া তাকায়, ইঙ্গিতে বলে, আমায় ডাকো, ডাকিলেই ফিরিব। আজ আর কিন্তু দাঁড়াইল না, চলিয়া গেল। এই রাত্রে একাই সে চলিয়া গেল। মধ্যরাত্রির নিস্তরঙ্গ স্তব্ধ জ্যোৎস্নার মধ্যেও একটা ভয় আছে, সে ভয় সে করিল না। বসন্ত এবার উঠিয়া আসিয়া নিতাইয়ের পাশে দাঁড়াইল। জরোত্তপ্ত হাতে নিতাইয়ের হাত ধরিয়া প্রশ্ন করিল, কই? এতক্ষণে সচকিত হইয়া নিতাই ফিরিয়া চাহিল। রূপে গুণে ক্ষুরধার শৈরিনীর কৃশ মুখে, ডাগরদীপ্ত চোখে অপরিমেয় ক্লান্তি, গভীর উৎকণ্ঠা। নিতাই সে মুখের দিকে চাহিয়া স্নেহকোমল না হইয়া পারিল না। সস্নেহে হাসিয়া সে বসন্তের কপালে মাথায় হাত বুলাইয়া বলিল, এত জ্বর, তুমি উঠে এলে কেনে? চলো, শোবে চলো। উফ, ধান দিলে যে ক্ষয় হবে, এত তাপ। নচ্ছারগুলো ঘুরছে চারিদিকে, ছুরিছোরা নিয়ে জুটেছে নচ্ছারগুলো। নিতাই সবিস্ময়ে প্রশ্ন করিল। বসন্তের ভাবনার পথে যাহারা বিচারণ করিতেছিল, তাহাদের সে কল্পনা করিতেই পারিল না। এবার বসন্তের ভ্রু কুঞ্চিত হইয়া উঠিল। খাপ হইতে কুরের ধার উকি মারিল। সে প্রশ্ন করিল, তবে কি? কে গেল? কি দেখছো তুমি? চকিতেই নিতাই এবার বসন্তের কল্পনার কথা বুঝিল। হাসিয়া সে বলিল, না, তারা নয়, ভয় নাই তোমার, এসো, শোবে এসো। সে তাহাকে আকর্ষণ করিল। কে যে গেল? কাকে দেখছিলে? কে উকি মেরে গেল? কে চিনতে পারলাম না। চিনতে পারলে না? না। তবে এমন করে দাঁড়িয়ে আছো যে, যেন কত সর্বনাশ হয়ে গেছে তোমার। বসন্তের শানিত দৃষ্টি অন্ধকারের মধ্যেও যেন জ্বলিতেছিল। নিতাই কোনো উত্তর দিল না।
শুষ্ক হাসি মুখে বসন্তের দিকে চাহিয়াই রহিল। বসন্ত অকস্মাৎ খিলখিল করিয়া হাসিয়া উঠিল, তীক্ষ্ণ দ্রুত হাসি। হাসিয়া বলিল, মরণ আমার, চোখের মাথা খাই আমি। যে উকি মারলে মাথায় যে ঘোমটা ছিল, ও আমাকে দেখে। আর সেই খিলখিল হাসি। নিতাইয়ের পা হইতে মাথা পর্যন্ত ঝিমঝিম করিয়া উঠিল। বসন্ত হাসিতে হাসিতে ঘরের খিল খুলিয়া বাহির হইয়া গেল। নিতাই ডাকিল, বসন, ও ভাই বসন। দুয়ারের বাহির হইতে উত্তর আসিল, বসন নয় হে, কেয়া ফুল, কেয়া ফুল, টেনো না, করাত কাটার ধারে সর্বাঙ্গ ছিঁড়ে যাবে যে। নিতাই তবুও বাহিরে আসিল। শৈরিনী তখন কাশেদ শেখের ছেলে নয়নের সঙ্গে কথা বলিতেছে। এ অবস্থায় নিতাই ডাকিতে গিয়াও পারিল না, লজ্জাবোধ হইল। আপনার দুয়ারটিতেই সে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। ওদিকে স্টেশনের ধারে ঝুমুরের আসরে গান হইতেছে, এদিকটা প্রায় জনহীন, স্তব্ধ। পশ্চিম আকাশে চাঁদ অস্তে চলিয়াছে, পূর্ব দিকের আকাশে অন্ধকার ঘন হইয়া উঠিতেছে। শৈরিনী মেয়েটার কিন্তু কোনো লজ্জা নাই। খিলখিল হাসির মধ্যে কথা শেষ করিয়া ঘন অন্ধকারে কাশেদের ছেলে নয়নের সঙ্গে ওই পূর্ব দিকের গভীরতম অন্ধকারের মধ্যে অদৃশ্য হইয়া গেল। নিতাই আকাশের দিকে তাকাইয়া একা দাঁড়াইয়া রহিল। থাকিতে থাকিতে আবার তাহার মনে নতুন একটা গান গুনগুন করিয়া উঠিল। ভগবান মানুষের মন লইয়া কি মজার খেলাই না খেলেন। এক ঘটে মানুষ তাহার ছলনায় অন্য দেখে। ঠাকুরঝি বসন্তকে দেখিয়া চলিয়া গেল, বসন্ত ঠাকুরঝিকে দেখিয়া চলিয়া গেল। সে গুনগুন করিয়া তাই লইয়াই গান বাঁধিতে বসিল। বঙ্কিম বিহারী হরি, বাঁকা তোমার মন। ঘটনার মধ্যে সে যেন নিয়তির খেলা বা দৈবের অদ্ভুত পরিহাস দেখিতে পাইয়াছে আজ। ঠিক তাহার অচ্ছুত জন্মের মতোই এ পরিহাস নিষ্ঠুর। তাই সে গানের মধ্যে হরিকে স্মরণ না করিয়া পারিল না। ভোরবেলাতে রাজার হাঁক ডাকে নিতাইয়ের ঘুম ভাঙিয়া গেল। সে ঘরে আসিয়া গান বাঁধিতে বাঁধিতে ঘুমাইয়া পড়িয়াছিল। চেতনা হইবা মাত্র সেই অসমাপ্ত গানের কলিটাই প্রথম গুঞ্জন করিয়া উঠিল তাহার মনে। বঙ্কিম বিহারী হরি, বাঁকা তোমার মন। কুটিল কৌতুকে তুমি, হয়কে করো নয়, অঘটন করো সংঘটন। রাজা হাঁকডাক শুরু করিয়াছে। সে হাঁকডাকের উচ্ছ্বাসটা যেন অতিরিক্ত। নিতাইয়ের মনে হইল হয়তো নতুন কোনো অভিনন্দন লইয়া রাজন তাহার দুয়ারে আসিয়াছে। ধৈর্য তাহার আর ধরিতেছে না। স্বভাব সিদ্ধ মৃদু হাসি মুখে সে আসিয়া দরজা খুলিয়া দিল। বাহিরে দাঁড়াইয়া রাজা, তাহার পিছনে ঝুমুরের দলের প্রৌঢ়া। রাজা শটান ঘরের ভিতর আসিয়া চারিদিকে দৃষ্টি ফিরাইয়া সকৌতুকে কাহাকে যেন খুঁজিতে আরম্ভ করিল। নিতাই সবিস্ময়ে প্রশ্ন করিল, কি? কাহা কাহা হায় ওস্তাদিন? ওস্তাদিন? হা হা করিয়া হাসিয়া রাজা বলিল, সব ফাঁস হো গায়া ওস্তাদ, সব ফাঁস হো গায়া, কাল রাত মে। সে হা হা করিয়াই সারা হইল, কথা আর শেষ করিতে পারিল না। নিতাই তবুও কথাটা বুঝিতে পারিল না। বোঝাইয়া দিল প্রৌঢ়া। সে এতক্ষণ দুয়ারের বাহিরে দাঁড়াইয়াছিল। এবার ঘরের মধ্যে ঢুকিয়া হাসিয়া বলিল, মরণ, ও বসন্ত, বেরিয়ে আয় নালো, এই ট্রেনে যাব যে আমরা। নিতাই বলিল, সে তো এখানে নাই। নাই? সে কি? সে আসর থেকে বেরিয়ে এলো, তুমি এলে সঙ্গে সঙ্গে।
আমিও বলে দিলাম তোমাকে। তারপর আমি খোঁজও করলাম, শুনলাম তোমার ঘরেই। নিতাই বলিল, হ্যাঁ, কজন লোক বিরক্ত করছিল বলে আমার ঘরে এসেছিল। আমি এসে দেখলাম শুয়ে আছে, গায়ে অনেকটা জ্বর, কিন্তু খানিক পরেই বেরিয়ে সেই লোকের সঙ্গেই চলে গেল। প্রৌঢ়া চিন্তিত হইয়া উঠিল। রাজার কৌতুক হাস্য স্তব্ধ হইয়া গেল। নিতাই বলিল, কাশেদ শেখের ছেলে নয়নের সঙ্গে গিয়াছে। ওই ঝোপ মতো বটগাছটার তলাতেই যেন কথা কইছিল, আসুন দেখি। তাহারা আগাইয়া গেল। সেইখানেই তাহাকে পাওয়া গেল। সে হতচেতনের মতো অসম্বৃত দেহে পড়িয়াছিল। বিপুল পরিধি ছায়ানিবিড় বটগাছটির তলদেশটা ছায়া অন্ধকারের জন্য তৃণহীন পরিষ্কার। সেইখানেই মাটির ওপর বসন্ত তখনও গভীর ঘুমে আচ্ছন্ন হইয়া পড়িয়া আছে। কেশের রাশ বিস্তৃত অসম্পৃক্ত, সর্বাঙ্গ ধুলায় ধূসর। মুখের কাছে কতকগুলি মাছি ভন ভন করিয়া উড়িতেছে। পাশেই পড়িয়া আছে একটি খালি বোতল, একটা উচ্ছিষ্ট পাতা। কাছে যাইতেই দেশি মদের তীব্র গন্ধ সকলের নাকে আসিয়া ঢুকিল। প্রৌঢ়া বলিল, মরণ, এই করেই মরবে হারামজাদি। বাসন, ও বাসন। রাজা হাসিয়া বলিল, বহুত মাতোয়ারা হো গেয়া। নিতাই দ্রুত সেখান হইতে চলিয়া গেল। কিছুক্ষণ পরেই ফিরিয়া আসিল এক কাপ ধূমায়মান চা হাতে লইয়া। দুধ না দিয়া কাঁচা চা, তাহাতে একটু লেবুর রস। কাঁচা চায়ে নাকি মদের নেশা ছাড়ে। মহাদেব কবিয়ালকে সে কাঁচা চা খাইতে দেখিয়াছে। বসন্ত তখন উঠিয়া বসিয়াও ঢুলিতেছে এবং টলিতেছে। প্রৌঢ়া বলিতেছে, এ আমি কি করি বলো দেখি। এই চাটা খাইয়ে দিন এক্ষুনি, ছেড়ে যাবে নেশা। চা খাইয়া সত্যই বসন্ত খানিকটা সুস্থ হইল। এতক্ষণে সে রাঙা ডাগর চোখ মেলিয়া চাহিল নিতাইয়ের দিকে। প্রৌঢ়া তাড়া দিয়া বলিল, চল এইবার। নিতাই বলল, চান করিয়ে দিলে ভালো করতেন, সৌরও হতো আর সর্বাঙ্গে ধুলো লেগেছে। তাহার কথা ঢাকা পড়িয়া গেল বসন্তের মত্ত কণ্ঠের খিলখিল হাসিতে। সে টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইল। নিতাইয়ের সম্মুখে আসিয়া জড়িত কণ্ঠে বলিল, মুছিয়ে দাও না নাগর, দেখি কেমন দরদ। নিতাই তাহার মুখের দিকে চাহিয়া একটু হাসিল। হাসিয়া কাঁধের গামছাখানি লইয়া সযত্নে বসন্তের সর্বাঙ্গের ধুলা মুছাইয়া দিয়া বলিল, আচ্ছা, নমস্কার তাহলে। প্রৌঢ়া তাহাকে ডাকিল, বাবা। নিতাই ফিরিল। আমার কথাটার কি করলে বাবা? দলে আসবার কথা। নিতাই কিছু বলিবার পূর্বেই নেশায় বিভোর মেয়েটা আবার আরম্ভ করিয়া দিল সেই হাসি। সে হাসি তাহার যেন আর থামিবে না। বিরক্ত হইয়া প্রৌঢ়া বলিল, মরণ, কালা মুখে এমন সর্বনেশে হাসি কেনে? দম ফেটে মরবি যে। সেই হাসির মধ্যেই বসন্ত কোনরূপে বলিল, ওলো মাসিল, কয়লা মানিকেরও মনের মানুষ আসেল কাল রাতে। হি 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 হি। রাজা এবার অত্যন্ত বিরক্ত হইয়া মেয়েটাকে একটা ধমক দিয়া উঠিল, কেউ এসে ফ্যাক ফ্যাক করতে হয়। বসন্তর চোখ দুইটা জ্বলিয়া উঠিল, কিন্তু পরক্ষণেই সে আবার হাসিতে আরম্ভ করিল, হি 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 হি। ওদিকে স্টেশনে ট্রেনের ঘণ্টা পড়িল। স্টেশন মাস্টার নিজে ঘণ্টা দিতে দিতে হাঁকিতেছিল, রাজা, এই রাজা। রাজা ছুটিল, নতুবা একটা অঘটন ঘটা অসম্ভব ছিল না। নিতাই হাসিয়া বলিল, আচ্ছা, আসুন তাহলে। সঙ্গে সঙ্গে সেও আপনার বাসার দিকে ফিরিল।
প্রৌঢ়া এবার কঠিন স্বরে বলিল, বসন, আসবি না এইখানে মাতলামি করবি? বসন্ত ক্লান্তিতে শিথিল পদে চলিতে আরম্ভ করিল, কিন্তু হাসি তাহার তখনও থামে নাই। সহসা ফিরিয়া দাঁড়াইয়া হাত নাড়িয়া ইশারা করিয়া সে চিৎকার করিয়া বলিল, চললাম হে। নিতাই আসিয়া বসিল কৃষ্ণচূড়া গাছটির তলায়। ওদিকে তখন ট্রেনটা ছাড়িয়াছে। ট্রেনটা স্টেশন হইতে ছাড়িয়া সশব্দে সম্মুখ দিয়া পার হইয়া যাইতেছিল। কামরার পর কামরা, একটা কামরায় ঝুমুরের দলটাকে দেখা গেল। বসন্ত মেয়েটি একধারে দরজার পাশেই জানালায় মাথা রাখিয়া যেন একেবারে এলাইয়া পড়িয়াছে। অদ্ভুত মেয়ে। নিতাই হাসিল। ঝুমুর সে অনেক দেখিয়াছে। কবিগান করিতে ইহাদের সঙ্গে মেলামেশাও অনেক করিয়াছে, কিন্তু এমন নিষ্ঠুর ব্যবসায়িনী ক্ষুরধার মেয়ে সে দেখে নাই। ক্ষুরধার নয়, জ্বলন্ত। মেয়েটা যেন জ্বলিতেছে। তবে মেয়েটার গুণ আছে, রূপও আছে। আশ্চর্য মেয়ে। গত রাত্রের গানটা তাহার মনে পড়িয়া গেল। করিলোকে ভুল, হাই রে, মন মাতানো বাসে ভরে দিয়ে বুক, করাত কাটার ধারে ঘেরা কেয়া ফুল। করিলোকে ভুল, হাই রে, মন মাতানো বাসে ভরে দিয়ে বুক, করাত কাটার ধারে ঘেরা কেয়া ফুল। করিলোকে ভুল, হাই রে। ট্রেনটা চলিয়া গেল। নিতাই বসিয়াই রহিল। চাহিয়া রহিল রেল লাইনের বাঁকে, যেখানে সমান্তরাল লাইন দুইটি এক বিন্দুতে মিশিয়া গিয়াছে বলিয়া মনে হয়, সেইখানের দিকে। বসন্ত তো চলিয়া গেল, আর হয়তো কখনো দেখাই হইবে না। অদ্ভুত মেয়ে। ক্ষণে ক্ষণে মেয়েটার এক একটা রূপ। এক রাতে উহাকে লইয়াই তিনখানা গান মনে আসিয়াছে। সে খানিকটা উদাস হইয়া রহিল। অকস্মাৎ কোথা হইতে একটা সচেতনতা আসিয়া তাহাকে নাড়া দিল। ওইখানেই বাঁকের ওই বিন্দুটিতে একসময় একটি স্বর্ণবিন্দু ঝকমক করিয়া উঠিবে। তাহার পর দেখা যাইবে ওই স্বর্ণবিন্দুটির নিচে চলন্ত একটি কাশফুল। স্বর্ণবিন্দু বিচ্ছুরিত জ্যোতিরেখাটি মধ্যে মধ্যে এক একটি চকিত চমকে চোখে লাগিয়া চোখ ধাঁধিয়া দিবে। অসমাপ্ত গানগুলি তাহার অসমাপ্তই রহিল। পথের উপর স্থির দৃষ্টি পাতিয়া নিতাই যেন প্রত্যাশা বিভোর হইয়া বসিয়া রহিল। ঠাকুরঝি কখন আসিবে? কই, ঠাকুরঝি আসিতেছে কই? ওই কি? না, ও তো নয়। নিতান্তই চোখের ভ্রম। মনের প্রত্যাশিত কল্পনা এই দিকের আলোর মধ্যেও মরুভূমির মরীচিকার মতো মধ্যে মধ্যে স্পষ্ট হইয়া ফুটিয়া উঠিতেছে। এখনই দেখা যায়, আবার মেলাইয়া যায়। নিতাই হাসিল। এই তো বেলা সবে 10টা। ঠাকুরঝি আসে ঘড়ির কাঁটাটির মতো 12টার ট্রেনটির ঠিক আগে। তবু সে উঠিয়া গেল না। গাছের গুড়িতে ঠেস দিয়া ঘুমাইতে চেষ্টা করিল। ঘণ্টাগুলো আজ যেন যাইতেই চাহিতেছে না। ওই, হ্যাঁ, ওই আসিতেছে। ওই, হ্যাঁ, ওই আসিতেছে। চলন্ত সাদা একটি রেখার মাথায় স্বর্ণাভ একটি বিন্দু। কিন্তু না, ও তো নয়। রেখাটির গতিভঙ্গি তো তেমন দ্রুত নয়। রেখাটিও তেমন সরল দীঘল নয়। ওই আরেকটি রেখা। এও নয়। নিতাইয়ের ভুল হয় নাই। রেখাগুলি নিকটবর্তী হইলে সেগুলি নারীমূর্তি হইয়াই উঠিল। মাথায় তাদের ঘটিও ছিল। তাহারাও এ গ্রামে দুধ লইয়া আসে, কিন্তু তাহাদের মধ্যে কেহই ঠাকুরঝি নয়।
একে একে তাহারা সকলেই গেল, কিন্তু ঠাকুরঝি কই কই? বেলা 12টার ট্রেন চলিয়া গেল। রাজা আসিয়া ডাকিল, ওস্তাদ! সচকিত হইয়া নিতাই হাসিয়া বলিল, রাজন, क्या ध्यान करता भाई यहाँ बैठ के? नया कुछ गीत बनाया? ना तो। অপ্রস্তুতের মতো নিতাই শুধুই খানিকটা হাসিল। তোমারা উপর হাম গোসা করেগা? কেন রাজন, কেন? কি অপরাধ করলাম ভাই? ওই জুমুর আলী বলা তোমারা দিলকে আদমি, মনের মানুষ। নিতাই হা হা করিয়া হাসিয়া উঠিল। তাহার পর রাজার হাত ধরিয়া টানিয়া বলিল, চলো চা খেয়ে আসি। চা খাওয়া হয় নাই, ঠাকুরঝি আজ আসে নাই দুধ নিয়া। ঝুমুর আলীর কথায় তুমি বিশ্বাস করেছ? হ্যাঁ রাজন, আছে আমার মনের মানুষ। আমার মনের মানুষ তুমি রাজন, তুমি। হাম। রাজা বিকট হাসিতে স্থানটি উচ্চকিত করিয়া দিল। সে তাহাকে জড়াইয়া ধরিয়া বলিল, চুমু খাগা ওস্তাদ? আবার সেই বিকট হাসি। সে হাসির প্রতিধ্বনিতে আকাশ হাসিতে লাগিল, বাতাস হাসিতে লাগিল। 1 দিন, 2 দিন, 3 দিন, পরপর 3 দিন ঠাকুরঝি আসিল না। চতুর্থ দিনে উৎকণ্ঠিত হইয়া নিতাই স্থির করিল, আজ ঠাকুরঝি না আসিলে ঠাকুরঝির গ্রামে গিয়া খোঁজ করিয়া আসিবে। 12টার ট্রেন চলিয়া গেল। সেদিনও ঠাকুরঝি আসিল না। অন্যান্য মেয়েরা যাহারা দুধ দিতে আসে তাহারা আসিয়া ফিরিয়া গেল। নিতাইয়ের বারবার ইচ্ছা হইল উহাদের কাছে সংবাদ লয়, কিন্তু তাহাও সে কিছুতেই পারিল না। কেমন সংকোচ বোধ করিল। নিজেই সে আশ্চর্য হইয়া গেল। বারবার মনে হইল, কেন সংকোচ, কিসের সংকোচ? কিন্তু তবু সে সংকোচ নিতাই কাটাইয়া উঠিতে পারিল না। চুপ করিয়া সে আপনার বাসায় আসিয়া ভাবিতে বসিল, কোনো অজুহাতে ঠাকুরঝির শ্বশুর গ্রামে যাইলে হয় না? ভাবিয়া চিন্তিয়া সে ঠিক করিল, হাঁস মুরগি অথবা ডিম কিনিবার অছিলাই যাইবে। ঠাকুরঝির শ্বশুরের হাঁস মুরগি আছে সে জানে। সংসারের তুচ্ছতম সংবাদটি পর্যন্ত ঠাকুরঝি তাহাকে বলিয়াছে। দেওয়ালে কোথায় একটি সূচ গাঁথা আছে, নিতাই সেটা গিয়ে স্বচ্ছন্দে চোখ বন্ধ করিয়া লইয়া আসিতে পারে। ওস্তাদ রয়েছ নাকি? রাজার কণ্ঠস্বর। নিতাই আশ্চর্য হইয়া গেল। রাজা বাংলায় বাদ বলিতেছে? বিস্মিত হইয়া সে হিন্দিতে উত্তর দিল, রাজন, আও মহারাজ, ক্যা খবর? রাজা আসিয়া খবর দিল। বিষণ্ণভাবে বাংলাতেই বলিল, খারাপ খবর ওস্তাদ। ঠাকুরঝিকে নিয়ে তো ভারী মুশকিল হয়েছে ভাই। নিতাইয়ের বুকের ভিতরটা ধড়াস করিয়া উঠিল। সে কোনো প্রশ্ন করিতে পারিল না। উৎকণ্ঠিত স্তব্ধ মুখে রাজার মুখের দিকে চাহিয়া রহিল। আজ দিন 3 হল। কি হয়েছে ভাই? ওই ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, শ্বশুর শাশুড়ি ননদ মরদ সবারই সঙ্গে ঝগড়াঝাটি করছে, মাথা মোড় ঘুরছে। কাল রাত থেকে আবার মূর্ছা যাচ্ছে, দাঁত লাগছে, হাত পা কাঠির মতো করছে। অপরিসীম উদ্বেগে নিতাইয়ের বুকের ভিতরটা অস্থির হইয়া উঠিল। রাজার হাত 2খানা চাপিয়া ধরিয়া বলিল, তুমি দেখতে যাবে না রাজন? রাজা বলিল, বউ গেল দেখতে, ফিরে আসুক, আমিও ও বেলায় যাব। আমিও যাব। নিতাইয়ের চোখে জল আসিয়া গেল। মাথা নিচু করিয়া সে তাহা গোপন করিল।
রাজা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বড় ভালো মেয়ে ওস্তাদ। আবার কিছুক্ষণ পর রাজা বলিল, ওহ, ঠাকুরঝির মরদটি যা কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। ছেলে মানুষ তো, সবে ভাবসাবটি হয়েছে ঠাকুরঝির সঙ্গে। বেচারা। রাজা একটু ম্লান হাসি হাসিল। টপ টপ করিয়া 2 ফোঁটা জল নিতাইয়ের চোখ হইতে এবার ঝরিয়া পড়িল। সে তাড়াতাড়ি খেলার ছলে আঙুল দিয়া জলের চিহ্ন 2টা বিলুপ্ত করিয়া দিল। কিছুক্ষণ পর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে ডাকিল, রাজন। ওস্তাদ, ডাক্তার বদ্যি কিছু দেখানো হয়েছে? হতাশায় ঠোঁট 2টা 2 পাশে টানিয়া রাজা বলিল, এ আর ডাক্তার বদ্যি কি করবে ওস্তাদ? এ তোমার নিঘাত অবদেবতা, না হয় ডাক ডাকিনি, কি কোনো দুষ্ট লোকের কাজ। কথাটা নিতাইয়ের মনে ধরিল। চকিতে মনে হইল, তবে কি ওই ক্ষুরোধার মেয়েটার কাজ? ঝুমুর দলের শৈরিনী, উহাদের তো অনেক বিদ্যা জানা আছে। বশীকরণে উহারা তো সিদ্ধহস্ত। রাজা বলিল, মা কালীর থানে ভরণে দাঁড় করাবে আজ ঠাকুরঝিকে। কি ব্যাপার বৃত্তান্ত আজই জানা যাবে। আজও কিছুক্ষণ বসিয়া থাকিয়া রাজা উঠিয়া দাঁড়াইল এবং নিতাইয়ের হাত ধরিয়া টানিয়া বলিল, আও ভাইয়া, তোরা সে সাপিয়েগা। এতক্ষণে সে হিন্দি বলিল। অনেকক্ষণ পর রাজা যেন সহজ হইয়া উঠিয়াছে। রাজার বাড়িতেই নিতাই বসিয়াছিল। রাজার স্ত্রী ঠাকুরঝির শ্বশুর বাড়িতে গিয়াছে, এখনো ফেরে নাই। ভরণ শেষ হইলেই সংবাদ লইয়া ফিরিয়া আসিবে। সেই সংবাদের প্রত্যাশায় উৎকণ্ঠিত ও ব্যগ্র হইয়া নিতাই বসিয়া রহিল। রাজা দুঃখ কষ্ট শোক সন্তাপের মধ্যেও রাজা। সে প্রচুর মুড়ি, বেগুনি, আলুর চপ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তাহার সঙ্গে কিছু সন্দেশ আনিয়া হাজির করিল। নিতাই বলিল, এসব কি হবে? এ সমারোহ তাহার ভালো লাগিতেছিল না। খানে তো হোগা ভাইয়া, পেট তো নেহি মানেগা জি, লাগাও খানা। তারপর সে চিৎকার আরম্ভ করিল, এ বাচ্চা, এ বেটা। ডাকিতেছিল সে ছেলেটাকে। রাজার ছেলের ধরনটা অনেকটা সে আমলের যুবরাজের মতোই বটে। দিনরাত্রি সে মৃগয়ায় ব্যস্ত। একটা গুলতি হাতে মাঠে মাঠে ঘুরিয়া বেড়ায়। শালিক, চড়ুই, কোকিল, কাক যাহা পায় তাহাই হত্যা করে। হত্যার উদ্দেশ্যে হত্যা, খাওয়ার লোভ নেই। কখনো কখনো পাখির বাচ্চা ধরিয়া পোষে এবং তাহার জন্য ফড়িং শিকার করিয়া বেড়ায়। যুবরাজ বোধ হয় আজ দূরে কোথাও গিয়া পড়িয়াছিল, সাড়া পাওয়া গেল না। রাজা চটিয়া চিৎকার করিয়া হাঁক দিল, এই শুয়ার কি বাচ্চা, হারামজাদা। তবুও কোনো সাড়া পাওয়া গেল না। রাজা নিতাইকে বলিল, কিধার গিয়া ওস্তাদ? তারপর হাসিয়া বলিল, ও বাট্টো, क्या बोलता तुम उस्ताद? क्या? तेपांतर के माट के उधार? क्या? মায়াবিনী না क्या? এমন ধারার চিৎকারে সাড়া না পাইলে নিতাই বলে, যুবরাজ বোধহয় তেপান্তরের মাঠ পেরিয়ে মায়াবিনী ফড়িং কি পক্ষিণীর পেছনে ছুটছে রাজন। আজ কিন্তু নিতাইয়ের ও কথাও ভালো লাগিল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে একটু ম্লান হাসিল। সে কেবল রাজার মন রক্ষার জন্য। রাজাও আর রাজার ছেলের খোঁজ করিল না। 2টা পাত্র বাহির করিয়া আহার্য ভাগ করিয়া একটা নিতাইকে দিয়া অপরটা নিজে টানিয়া লইয়া বিনা বাক্য ব্যয়ে খাইতে আরম্ভ করিয়া দিল। বলিল, জানে দো ভাইয়া, শুয়োর কি বাচ্চা को नसीब में भगवान उसको नहीं को दिया, हम क्या करेगा? নিতাই স্তব্ধ হইয়া রহিল। সে ভাবিতেছিল ঠাকুরঝির কথা।
চোখের সম্মুখে হেমন্তের মাঠে প্রান্তরে ফসলে ঘাসে পীতাভ রং ধরিয়াছে, তাহার প্রতিচ্ছটায় রৌদ্রের পীতবর্ণের আমেজ। আকাশ হইতে মাটি পর্যন্ত পীতাভ রৌদ্র ঝলমল করিতেছে। চারিপাশে দূরান্তরের শূন্যলোক যেন মৃদু কম্পনে কাঁপিতেছে বলিয়া মনে হইল। তাহারই মধ্যে চারিদিকেই নিতাই দেখিতে পাইল স্বর্ণবিন্দু শীর্ষ কাশফুল, এদিকে ওদিকে সেদিকে সব দিকেই। কোনো দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলেই মনে হইল কম্পমান দূর দিগন্তের মধ্যে একটা স্বর্ণবিন্দু শীর্ষ কাশফুল দুলিতেছে, কাঁপিতেছে। ক্ষুধার্ত গ্রাসে রাজা খাওয়া শেষ করিয়া বলিল, খালেও ভাই উস্তাদ। ম্লান হাসিয়া নিতাই বলিল, না। दूर दूर खा लो, पेट में जाने से गुण करेगा, तबीयत ठीक हो जाएगा। तबीयत भालोई आछे राजन, किन्तु मुखे रुचबे ना। काहे? मुख में क्या हुआ भाई? राजार हाथ दुईटी चापिया धरिया निताई जेन अकस्मात बलिल, राजन, सेदिन तुमी आमाके शुधिয়েছিলে आमार मनेर मानुषेर कथा। হ্যাঁ। রাজা কথাটা বুঝিতে পারিল না। সে ওস্তাদের মুখের দিকে চাহিয়া রহিল। আমার মনের মানুষ রাজন ওই ঠাকুরঝি আমার মনের মানুষ। বলিতে বলিতে ঝরঝর করিয়া নিতাই কাঁদিয়া ফেলিল। রাজার খাওয়া বন্ধ হইয়া গেল। বিস্ময় বিস্ফোরিত চোখে কবিয়ালের দিকে সে চাহিয়া রহিল। সে বিশ্বাস করিতে পারিতেছিল না। অন্য সময় হইলে সে হয়তো বিকট হাস্যে কথাটা এই মুহূর্তে পৃথিবীময় প্রচার করিয়া দিত, কিন্তু ঠাকুরঝির জন্য তাহার বেদনা ভারাক্রান্ত মন আজ তাহা পারিল না। স্তব্ধ হইয়া দুইজনেই বসিয়া রহিল। কতক্ষণ পরে কে জানে চিৎকার করিতে করিতে প্রবেশ করিল রাজার স্ত্রী। ব্যগ্র উৎকণ্ঠিত নিতাই প্রশ্ন করিতে গিয়া তাহার মনের মধ্যে গুঞ্জিত শত প্রশ্নের মধ্য হইতে কম্পিত কণ্ঠে কোনো মতে উচ্চারণ করিল কেবল একটি কথা, কি হল? রাজার স্ত্রী যেন অগ্নিস্পৃষ্ট বিস্ফোরকের মতো ফাটিয়া পড়িল। ডাইন, ডাকিন, রাক্ষস! তারপর সে অশ্লীল কদর্য অশ্রাব্য বিশেষণে নিতাইকে বিপর্যস্ত করিয়া দিল এবং নিতাইয়ের মুখের উপর আঙুল দেখাইয়া বলিল, তুই তুই তোর নজরে কচি মেয়েটার আজ এই অবস্থা? এত লোভ তোর? তোর মনে এত পাপ? অজস্র ক্রুদ্ধ অভিসম্পাত এবং অশ্রাব্য গালিগালাজের মধ্য হইতে বিবরণটা জানা গেল। আজ ঠাকুরঝিকে কালীমায়ের ভরণে দাঁড় করানো হইয়াছিল। সকাল হইতে উপবাসী রাখিয়া দ্বীপ্রহরের রৌদ্রে তাহাকে একখানা মন্ত্রপুত পিঁড়ির উপর দাঁড় করাইয়া সম্মুখে প্রচুর ধূপধুনা দিয়া কালীমায়ের দেবাংশী একগাছা ঝাঁটা হাতে তাহার সামনে দাঁড়াইয়া প্রশ্ন করিয়াছিল, কালী করালি নরমণ্ডালী, ভূত প্রেত ডাকিনী যোগিনী হকিনী শাকিনী রাক্ষস পিশাচ যে মন্দ করেছে তাকে তুমি নিয়ে এসো ধরে, তার রক্ত তুমি খাও মা। ঠাকুরঝি থরথর করিয়া কাঁপিয়াছিল। বল বল, কে তোকে এমন করলে বল, দোহাই মা কালীর। ঠাকুরঝি তবুও কোনো কথা বলে নাই, কেবল উন্মাদের মতো দৃষ্টিতে চাহিয়া যেমন কাঁপিতেছিল তেমনই কাঁপিয়াছিল। এবার বজ্রনাদে দুর্বোধ্য অনুস্বার বহুল মন্ত্র উচ্চারণ করিয়া দেবাংশী সপাসপ মন্ত্রপুত ঝাঁটা দিয়া তাহাকে প্রহার করিয়াছিল। তখন অস্থির অধীর ঠাকুরঝি বলিয়াছিল, বলছি 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 আমি বলছি। সে নাম করিয়াছে নিতাইয়ের, বলিয়াছে, ওস্তাদ কবিয়াল, আমাকে লাল ফুল দিলে,
তারপর সে উদ্ভ্রান্ত মৃদুস্বরে গান আরম্ভ করিয়া দিয়াছিল। কালো চুলে রাঙা কুসুম হেরেছ কি নয়নে। রাজার স্ত্রীর মনে পড়িয়াছিল নিতাইয়ের বাসার জানালা দিয়া দেখা ছবি। নিতাই ঠাকুরজির চুলে ফুল গুজিয়া দিতেছিল। সে কথাটা সমর্থন করিয়া সচিৎকারে সমস্ত প্রকাশ করিয়া দিয়াছে। বাকিটা ঠাকুরজিকে আর বলিতে হয় নাই। রাজার স্ত্রী চিৎকার করিয়াই সমস্ত প্রকাশ করিয়াছে। অবশেষে এখানে আসিয়া নিতাইকে গালিগালাজে শরবিদ্ধ ভীষ্মের মতো জর্জরিত করিয়া তুলিল। অন্যদিন হইলে রাজা স্ত্রীর চুলের মুঠো ধরিয়া কঞ্চির প্রহারে মুখ বন্ধ করিত। আজ কিন্তু সেও যেন পঙ্গু হইয়া গেল। নিতাই মাথায় হেট করিয়া যেমন বসিয়াছিল তেমনিভাবেই বসিয়া রহিল। গালিগালাজ অভিসম্পাত, বিশেষ করিয়া ঠাকুরজি যাহা বলিয়াছে সেই কথা শুনিয়া সে যেন পাথর হইয়া গিয়াছে। কতক্ষণ পর ট্রেনের ঘণ্টার শব্দে রাজা সচেতন হইয়া উঠিল। তাহাকেও সচেতন করিয়া দিল। ট্রেনের ঘণ্টা পড়িয়াছে, 3টার ট্রেন। রাজা স্টেশনে যাইবে। সে নিতাইকে ডাকিল, উঠো ভাই উস্তাদ, কি করবে বলো? আমি স্টেশন মে যাতা হাই। নিতাই উঠিয়া আসিয়া বসিল কৃষ্ণচূড়া গাছের তলায়। উদাসীন স্তব্ধ নিতাই ভাবিতেছিল পথের কথা। কোন পথে গেলে সে এ লজ্জার হাত হইতে পরিত্রাণ পাইবে? কোন পথে গেলে জীবনের শান্তি পাইবে সে? ঠিক এই মুহূর্তে একটি লোক আসিয়া দাঁড়াইল তাহার সম্মুখে। এই যে ওস্তাদ। নিতাই নিতান্ত উদাসীনের মতোই তাহার দিকে চাহিল। মুহূর্তে তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। তুমি? লোকটি বলিল, হ্যাঁ আমি। তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, বড় দায়ে পড়ে এসেছি ভাই। বসন পাঠালে। বসন? সেই ঝুমুর দলের বসন? লোকটি সেই ঝুমুর দলের বেহালাদার। আরও ঘণ্টা কয়েক পর হেমন্তের ধূসর সন্ধ্যা। সন্ধ্যার ম্লান রক্তাভ আলোর সঙ্গে পল্লীর ধোয়া ও ধুলার ধূসরতায় চারিদিকে যেন একটা আচ্ছন্নতায় ঢাকা পড়িয়াছে। ওদিকে সন্ধ্যার ট্রেনখানা আসিতেছে, পশ্চিম দিক হইতে পূর্বমুখে, যাইবে কাটোয়া। সিগন্যাল ডাউন করিয়া রাজা লাইনের পয়েন্টে নীলবাতি হাতে দাঁড়াইয়া আছে। অন্ধকারের মধ্যে নিঃশব্দে আসিয়া দাঁড়াইল নিতাই। রাজন? রাজা ফিরিয়া দেখিল নিতাই। তাহার পায়ে ক্যাম্বিসের জুতা, গায়ে জামা, গলায় চাদর, বগলে একটা পুটুলি। রাজা বিস্মিত হইয়া প্রশ্ন করিল, কাহা যায়গা ওস্তাদ? 5টা টাকা তাহার হাতে দিয়া নিতাই বলিল, দুধের দাম, ঠাকুরঝিকে দিও। রাজা ফিস ফিস করিয়া অত্যন্ত ব্যগ্রভাবে বলিল, ঠাকুরঝি কা জাত মে জাত দেগা ওস্তাদ? নিতাই বিস্মিত হইয়া রাজার দিকে চাহিল। ঠাকুরঝিকে शादी हम बातिल कर देगा, तुम्हारा साथ फिर शादी देगा, सागाई दे देगा। নিতাই মাথা নিচু করিয়া কিছুক্ষণ মাটির দিকে চাহিয়া রহিল। তারপর মুখ তুলিয়া হাসিয়া কেবল একটি কথাই বলিল, ছি। ছি কাহে? মানুষের ঘরকে ভেঙে দিতে আছে রাজন? ছি। রাজা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। নিতাই বলিল, তুমি বিশ্বাস করো রাজন, আমি কবি গান করি, কিন্তু মন্ত্রতন্ত্র কিছু জানি না, কিছু করি নাই। তবে হ্যাঁ, টান, একটা ভালোবাসা হয়েছিল। তা বলে ঠাকুরঝিকে নষ্টও আমি করি নাই। সন্ধ্যার অন্ধকার চিরিয়া বাঁকের মুখে ট্রেনের সার্চলাইট জ্বলিয়া উঠিল। ট্রেনটা ওদিক হইতে স্টেশনে ঢুকিতেছে।
নিতাই দ্রুতপদে স্টেশনের দিকে চলিল। এতক্ষণে এই সার্চ লাইটের আলোতে নিতাইয়ের বেশভূষা ও বগলের পুটলি যেন রাজার চোখে খোঁচা দিয়া বুঝাইয়া দিল নিতাই কোথাও চলিয়াছে। এতক্ষণে কথাটা তাহার মনে হয় নাই। এবার সে হাঁকিয়া প্রশ্ন করিল, কাহা যায়গা ওস্তাদ? ওদিকে ট্রেনটা সশব্দে কাছে আসিয়া পড়িয়াছিল। সেই শব্দের প্রচণ্ডতায় নিতাই কিছু বলিল কি না রাজা বুঝিতে পারিল না। ট্রেনখানা স্টেশনে প্রবেশ করিলে পয়েন্ট ছাড়িয়া রাজা ছুটিয়া প্ল্যাটফর্মে আসিল। ওস্তাদ, ওস্তাদ! তখন নিতাই গাড়িতে উঠিয়া বসিয়াছে। গাড়ির কামরা হইতে মুখ বাড়াইয়া নিতাই উত্তর দিল, রাজন? উৎকণ্ঠিত কণ্ঠে রাজন প্রশ্ন করিল, কাহা যায়গা ভাই? স্বভাবসিদ্ধ হাসি হাসিয়া নিতাই বলিল, বায়না এসেছে ভাই, আলেপুরের মেলায়। আলেপুরে মহা সমারোহে নতুন মেলা হইতেছে। কিন্তু বায়না কখন আসিল? রাজার মনে চকিতে একটা সন্দেহ জাগিয়া উঠিল। ঠাকুরঝির দুধের দাম 5 টাকা মিটাইয়া দিয়া সে বায়না লইয়া কবিগান করিতে চলিয়াছে? মিথ্যে কথা। সে বলিল, ঝুটবাত। না রাজন, এই দেখো লোক। রাজা দেখিল সেই ঝুমুর দলের বেহালাদার। দলনেত্রী প্রৌঢ়া মেলায় গিয়াছে। সেখান হইতে নিতাইয়ের কাছে লোক পাঠাইয়াছে। তাহাদের দলের কবিয়াল পলাইয়া গিয়াছে। বসন্ত ঝগড়া করিয়া তাহাকে লাথি মারিয়াছে। নিতাই বলিল, আলেপুর, আলেপুর থেকে কান্দ্রা, কান্দ্রা থেকে কাটোয়া, কাটোয়া থেকে অগ্রদ্বীপ, অগ্রদ্বীপ থেকে। ট্রেনের বাঁশি তাহার কথাটাকে ঢাকিয়া দিল। বাঁশি থামিল, ট্রেন চলিতে আরম্ভ করিল। রাজা ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটিতে ছুটিতে প্রশ্ন করিল, অগ্রদ্বীপ সে কাহা? দুনিয়া ভর কি তোমারা বায়না আয়া হাই? উতারাও ওস্তাদ, উতারাও। রাজার কণ্ঠের আর্তমিনতি মুহূর্তের জন্য নিতাইকে বিচলিত করিয়া তুলিল। পরক্ষণেই সে আত্মসম্বরণ করিয়া হাসিল। মনে মনে বলিল, হ্যাঁ, দুনিয়া ভর বায়না আয়া হায় রাজন। ইতোমধ্যেই কিন্তু ট্রেন প্ল্যাটফর্ম পার হইয়া দ্রুত গতিতে বাহির হইয়া গেল। এই ছিল আজকের আয়োজন। কে কোথা থেকে শুনলেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।